চলো, ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং স্পেশাল এমসিকিউ সিরিজ ডে 20। আমরা স্পেশাল কিছু এমসিকিউ ডিসকাস করব, সঙ্গে ডিটেলস এক্সপ্লেনেশন থাকবে। তো আজকে ডে 20-তে আমরা কি কি এমসিকিউ আমরা নিয়ে এসেছি দেখো, ট্রাই করো আনসার করতে। আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস, অনেকগুলো এক্সামে কোশ্চেন থাকতে পারে। তো ফার্স্ট কোশ্চেন, widest muscle in the human body is gluteus maximus, stapedius muscle, sartorius muscle, latissimus dorsi। চারটা অপশন দেওয়া আছে, কোনটা কারেক্ট আনসার এটা আনসার করো। কোনটা? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এটা লংগেস্ট, এটা লার্জেস্ট, এটা স্মলেস্ট। তিনটা মাসেল। হ্যাঁ, এটা ওয়াইডেস্ট। টোটাল হিউম্যান বডিতে 600 to 650 মাসেল। এর মধ্যে কি কি আছে? কার্ডিয়াক মাসেল, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল। স্কেলেটাল মাসেল সবচেয়ে বেশি, এখানে প্রায় 640 মতো মাসেল, 600 to 640 মাসেল। কার্ডিয়াক মাসেল 1। লংগেস্ট মাসেল কোনটা? sartorius। লার্জেস্ট latissimus। না, ঠিক আছে, গ্লুটিয়াস। স্মলেস্ট stapedius। আর ওয়াইডেস্ট latissimus। ঠিক আছে, এগুলা থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, লংগেস্ট, শর্টেস্ট, স্মলেস্ট। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে দেখবে এখানে এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে ছিল। এটা নাকি এটা জানি, এই দুইটার মধ্যে একটা কোশ্চেন ছিল, সম্ভবত এটাই ছিল লংগেস্ট মাসেল। ঠিক আছে, একবার না কয়েকবার মানে প্রিভিয়াস সিএইচও এক্সামে এই কোশ্চেনটা ছিল, লংগেস্ট মাসেল। ঠিক আছে, sartorius মাসেল। এটা ওয়াইডেস্ট মাসেল, এটা কই থাকে? এটা ব্যাক সাইড। এটা থাকে লেগ, এটাও লেগ ফ্রন্ট লেগ স্টেপেডিয়াস ইয়ার। কারেক্ট আনসার ডি। ঠিক আছে, শুধু কোশ্চেন আর আনসার না দেখে সবটাই দেখো। ঠিক আছে, মানে যা যা এক্সপ্লেনেশন করা আছে শুধু ওই কোশ্চেন আনসার জন্য ওয়েট না করে এটা দেখো। ঠিক আছে, এমন হলে শুধু আমি মানে মানে পুরা সেশনের মধ্যে 1-1.5 ঘন্টা সেশনে আমি শুধু এই কোশ্চেনগুলো আনতাম না। এই কোশ্চেনগুলো আনলে আরো অনেকগুলো ডিসকাস করা যেত, একদিনে প্রায় 50-60টা কোশ্চেন ডিসকাস করা যেত। বাট আমি কেন কোশ্চেন শুধু একটা নিয়ে আসি, মানে খুব ছোট মানে লিমিটেড কোশ্চেন আনি পুরা সেশনের মধ্যে, কারণ এগুলো ইম্পর্টেন্ট।
ঠিক আছে, কোশ্চেনের সঙ্গে সঙ্গে এগুলাও যে এক্সপ্লেনেশন গুলো ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে অনেকগুলো কোশ্চেন থাকে। ঠিক আছে, তো মেইন ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা যাতে একটা কোশ্চেনের সঙ্গে যাতে আমার রিলেটেড যা যা কোশ্চেন আছে আমার দ্বিতীয়বার যাতে ডিসকাস করতে না লাগে। ঠিক আছে, মানে দ্বিতীয়বার যাতে আমার এই কোশ্চেনটা নেক্সট টাইম ক্লাসে যাতে আনতে না লাগে, তার জন্য একসঙ্গে যা যা রিলেটেড কোশ্চেন আছে সবগুলো তো কভার করা পসিবল না, ম্যাক্সিমাম যা যা এক্সামের জন্য ইম্পর্টেন্ট এগুলো সবগুলো একসঙ্গে কভার করা হয়। ঠিক আছে, মেন আমার এক্সাম, ঠিক আছে, আমার কম্পিটিটিভ এক্সাম, তো কম্পিটিটিভ এক্সামের জন্য আমার যা যা কোশ্চেন দরকার আমার এগুলো একবারে কভার করা হয়। ঠিক আছে, যাতে আমার নেক্সট টাইম আর এই কোশ্চেনটা ডিসকাস করতে না লাগে। হ্যাঁ, যদি আমি আর এরকম সিঙ্গেল কোশ্চেন আনতাম তাহলে এখানে আমি আর অনেকগুলো কোশ্চেন আনতে পারতাম, এগুলো প্রতিটা আমি এমসিকিউ দিতে পারতাম, এখানে 4টা এমসিকিউ দিতে পারতাম, 4টা 5টা এমসিকিউ, আর তাহলে তাহলে এখানে দেখা গেল যে এখানে 5-7টা কোশ্চেন এখানে হয়, তো দরকার নেই, তো আমি একটা কোশ্চেনের মধ্যে ডিসকাস করে নিলে হয়। ঠিক আছে না? নেক্সট, which of the following indicator is used for growth monitoring at Anganwadi Center? Height for is mid-arm circumference, weight for is height for height, height for weight. কি বলো, আনসার কোনটা বলো? আচ্ছা, সাপোজ ধরো কোন একটা লোক, কোন একটা পেশেন্ট যখন হসপিটালে যায়, হ্যাঁ, কমপ্লেন কি, কমপ্লেন সিভিয়ার ডায়রিয়া, ডায়রিয়া, নজিয়া ভমিটিং। ফার্স্ট যখন হসপিটালে যায় তার ফিজিক্যাল এক্সামিনেশনে কোনটা আগে করে, কি করে ফিজিক্যাল এক্সামিনেশনে? হুম, ভাইটাল চেক করে, ওয়েট চেক করে, ওয়েট ইম্পর্টেন্ট নাকি হাইট ইম্পর্টেন্ট নাকি এজ ইম্পর্টেন্ট? তিনটা ক্যাটাগরি যদি থাকে, ওয়েট, হাইট, এজ, এই তিনটার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? সিভিয়ার ডায়রিয়া পেশেন্ট, হুম, ওয়েটটা ইম্পর্টেন্ট, ফার্স্ট ওয়েটটা প্রায়োরিটি দেওয়া হয়, সবগুলো ইম্পর্টেন্ট বাট ওয়েটটা প্রায়োরিটি দেওয়া হয়। কেন ওয়েটটা প্রায়োরিটি দেওয়া হয়? ওয়েটটা প্রায়োরিটি দেওয়া হয় যখন বডি ডিহাইড্রেট হয়, যখন বডি মালনোরিশড হয়, তখন ফার্স্ট প্রায়োরিটি ওয়েট থাকে। ঠিক আছে, তো অ্যাকিউট মালনিউট্রিশনের ক্ষেত্রে, মালনিউট্রিশনের ক্ষেত্রে ওয়েট ফর হাইট, বাচ্চার ওয়েটের সঙ্গে হাইটের কম্পারিজন চেক করে মালনিউট্রিশন ক্যাটাগরি ফাইন্ড আউট করে। ঠিক আছে, ক্রনিক মালনিউট্রিশনে হাইট ফর এজ, অ্যাকিউট মালনিউট্রিশন শর্ট টাইমে, ক্রনিক মালনিউট্রিশন লং টাইম, যার কারণে এটা হাইটের সঙ্গে এজ চেক করে। আর অ্যাকিউট প্লাস ক্রনিক এটার মধ্যে কি চেক করে? ওয়েট ফর এজ। ঠিক আছে, একটা এজ এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা চেক করে। ঠিক আছে, তো এই যে মালনিউট্রিশন কিভাবে চেক করে বাচ্চাদের? এমইউএসসি, মিড আপার আর্ম সারকামফারেন্স। ঠিক আছে, মিড আপার আর্ম সারকামফারেন্স কিভাবে চেক করে? শাকির স্টেপ দিয়ে চেক করে। কি কি কালার থাকে এমইউএসসি? রয়জি, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন। ঠিক আছে, রেড কত, মার্ক কত? লেস দেন 11। ঠিক আছে, 11.0 বা 11.5 বলা যায়।
অরেঞ্জ 11.5 টু 12.5, ইয়েলো 12.5 টু 13.5, নর্মাল কত, গ্রিন মোর দেন 13.5। যে বাচ্চাগুলা রেড ক্যাটাগরি এগুলা সেম সিভিয়ার অ্যাকিউট মালনোরিস্ট, যে বাচ্চাগুলো অরেঞ্জ ক্যাটাগরি মডারেট অ্যাকিউট মালনোরিস্ট, যে বাচ্চাগুলো ইয়েলো ক্যাটাগরি অ্যাকিউট মালনোরিস্ট। আর গ্রিন বাচ্চার জন্য কোনো প্রিকশন বা কোনো ট্রিটমেন্টের কোনো কিছু দরকার না, জাস্ট নর্মাল ডায়েট মেনটেন করলে হয়, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটর ইজ ইউজড ফর গ্রোথ মনিটরিং এট অঙ্গনওয়াড়ি সেন্টার। হ্যাঁ, তো অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা কোনটা চেক করি, অঙ্গনওয়াড়ি সেন্টার গ্রোথ মনিটরিং। গ্রোথ মনিটরিং এ আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারে কোন স্কেলটা ইউজ করি, হাইট ফর এজ, মিড আর্ম সারকামফারেন্স, ওয়েট ফর এজ, হাইট ফর ওয়েট। এমন কেসের ক্ষেত্রে এলিমিনেট করো, ঠিক আছে। হাইট ফর এজ কোনটার জন্য চেক করি, হাইট ফর এজ ক্রনিক মাল নিউট্রিশন, ঠিক আছে। এখানে ক্রনিক মাল নিউট্রিশন কোনো কিছু লেখা নেই, তাহলে এটা এলিমিনেট। তিনটা অপশন। মিড আর্ম সারকামফারেন্স, আমরা কখন চেক করি, মালনারিস্ট, এখানে মালনারিস্ট কোনো কিছু আছে, লাস্ট দুইটা অপশন সিডি, এই দুইটার মধ্যে কোনটা আছে, ওয়েট ফর এজ আর হাইট ফর ওয়েট। আমার হাইট তখনই দরকার হয় যখন ক্রনিক কেসের ক্ষেত্রে, ক্রনিক মালনিউট্রিশনের ক্ষেত্রে আমার তখনই দরকার হয়। অ্যাকুরেট আনসার ওয়েট ফর এজ। কেন ওয়েট ফর এজ, ওয়েট ফর এজ দিয়ে আমরা চেক করি অ্যাকিউট এন্ড ক্রনিক। বাচ্চার মধ্যে যদি কোনো অ্যাকিউট মালনারিশ থাকে, আমি ধরে নিলাম বাচ্চাগুলা নর্মাল, ঠিক আছে। আমি নর্মাল গ্রোথ মনিটরিং এর ক্ষেত্রে আমি ধরে নিলাম কোনো বাচ্চা, আমি যদি অঙ্গনারীতে যদি আমার 50 বাচ্চা থাকে, সব বাচ্চাই হেলদি না, এর মধ্যে কিছু মালনারিশ বাচ্চা থাকে, তো আমি ধরে নিলাম কিছু বাচ্চা অ্যাকিউট মালনারিশ, কিছু বাচ্চা ক্রনিক মালনারিশ, ঠিক আছে। তো সে পর অনুসারে কারেক্ট আনসার সি, ঠিক আছে। তো এই যে এমইউএসসি, ঠিক আছে, এটা চেক করা হয় আপ টু 59 মান্থ, ঠিক আছে, 6 মান্থ টু 59 মান্থ। এমইউএসসি তে কি করা হয়, লেফট সাইডে চেক করা হয়, লেফট আর্ম অ্যাক্রোমিয়ান প্রসেস টু ওলেক্রানাল প্রসেস, মিড পয়েন্টে শাকি স্টেপ দিয়ে যে নাম্বারটা থাকে সেই অনুসারে এটা করা হয়, ঠিক আছে। এমন না যে 6 বছরের বাচ্চা চেক করা হয় না, আপ টু 59 মান্থ পর্যন্ত চেক করা হয়, ঠিক আছে, 6 মান্থ টু 59 মান্থ। ক্লিয়ার? আচ্ছা, অঙ্গনওয়াড়ি সেন্টার টোটাল পপুলেশন কত, পপুলেশন এটা এক্সামে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ, টোটাল 1000 পপুলেশন, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি সেন্টার আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস আন্ডার, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি সেন্টার সার্ভিসেস স্কিম, হ্যাঁ, আইসিডিএস এর আন্ডারে, ঠিক আছে। অঙ্গনওয়াড়িতে ম্যান পাওয়ার কারা থাকে, এইচআর হিউম্যান রিসোর্স, কারা থাকে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে, হিউম্যান রিসোর্স। Infant mortality rate is expressed in terms of rate per 100 live births, rate per 1000 live birth, rate per 1000 total birth, rate per 100 total birth. Correct answer? Research fund. কোনটা, দেখো অনেকগুলো ফর্মুলা আছে, বার্থ রেট, ডেথ রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, আন্ডার 5 মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেশিও, পেরিনেটাল মর্টালিটি রেট, অনেকগুলো ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো থেকে একটা ফর্মুলা জিজ্ঞেস করে, চলো ফর্মুলাগুলো আজকে একটু ডিসকাস করি। প্রথমে বার্থ রেটের ফর্মুলা কি, টোটাল নাম্বার অফ বার্থ, টোটাল number of birth during the year,
আর expected estimated mid year population into কত দিয়ে করে into 1000 into into 1000 ঠিক আছে এখানে মিড ইয়ার পপুলেশনটা কি মিড ইয়ার পপুলেশন এটা কিভাবে করে মিড ইয়ার পপুলেশন এটা ফর্মুলা আছে মিড ইয়ার পপুলেশন ফর্মুলা population at beginning of year plus population at end of year divided by 2 ঠিক আছে এটা ফর্মুলা বিগিনিং অফ ইয়ার কত জানুয়ারি 1st জানুয়ারি সাপোজ ধরো 2025 ঠিক আছে প্লাস এন্ড কত 31st ডিসেম্বর সেম ইয়ার 2025 ডিভাইডেড বাই ঠিক আছে তো মিডিয়ার পপুলেশন এটা ফর্মুলা মিডিয়ার পপুলেশন 1st জুলাইয়ে কাউন্ট করা হয় ঠিক আছে 1st জুলাই মিডিয়া পপুলেশন কাউন্ট 1st জুলাই এক্সামের কোশ্চেন ঠিক আছে 1st জুলাই এক্সামের মধ্যে আসে 1st জুন 1st জুলাই 1st জানুয়ারি আর ম্যাক্সিমাম স্টুডেন্ট 1st জানুয়ারি আনসার করে ঠিক আছে 1st জুলাই ঠিক আছে তো কিভাবে কাউন্ট করে ফার্স্ট ডে অফ দ্য ইয়ার এন্ড লাস্ট ডে অফ দ্য ইয়ার ডিভাইডেড বাই 2 ঠিক আছে তো পপুলেশন এট বিগিনিং অফ দ্য ইয়ার প্লাস পপুলেশন এট এন্ড অফ দ্য ইয়ার বাই 2 ঠিক আছে দুটোটা প্লাস করে দেখা হয় ঠিক আছে সাপোজ ধরো 1st জানুয়ারিতে কোন একটা এরিয়ার লোক ধরো 1 লাখ ঠিক আছে ডিভাইডেড বাই প্লাস এটার সঙ্গে দেখা গেল যে লাস্ট ইয়ারে দেখা গেল যে 1,25,000 ঠিক আছে ডিভাইডেড বাই 2 ঠিক আছে যেটা পপুলেশন আছে এটাই মিডিয়ার পপুলেশন ক্লিয়ার এটা ক্লিয়ার মিডিয়ার পপুলেশন হ্যাঁ আরেকবার ভিডিওটা দেখে নিও মিডিয়ার পপুলেশন মানে বছরের প্রথম দিন আর বছরের লাস্ট দিন যে পপুলেশনটা থাকে সাপোজ দেখা গেলো যে বছরের 1st ডেতে কোনো একটা এরিয়ার পপুলেশন 1 লাখ পপুলেশন ঠিক আছে আর ডিসেম্বরের লাস্ট ডেতে দেখা গেলো যে কোনো একটা এরিয়ার পপুলেশন 1,25,000 দুটোটা প্লাস করে বাই ডিভাইডেড বাই 2 যেটা আছে ওইটাই মিডিয়ার পপুলেশন ঠিক আছে আচ্ছা তো এটা কি বার্থ রেট ডেথ রেট total number of death in the year by estimated mid-year population into 1000 ঠিক আছে এক্সামের মধ্যে একটা ফর্মুলা জিজ্ঞেস করে হ্যাঁ টোটাল নাম্বার অফ ডেথ ইন দ্য ইয়ার এস্টিমেটেড মিড-ইয়ার পপুলেশন ইনটু 1000 ঠিক আছে নেক্সট বার্থ রেট ডেথ রেট ইনফ্যান্ট mortality rate infant mortality rate number of death under infant কত under 1 year is
in a year divided by total number of live birth into 1000 ঠিক আছে দেখা গেল যে কোনো একটা 1 ইয়ারে দেখা গেল যে 2024 এ দেখা গেল যে 2024 এর নাম্বার অফ ডেথ 1 ইয়ারে ডেথ দেখা গেল যে 50 ঠিক আছে বাট লাইভ বার্থ কত দেখা গেল যে 500 ইনটু 1000 যেটা আছে এটাই আইএমআর ইনফ্যান্ট মর্টালিটি রেট neonatal mortality rate NMR neonatal mortality rate neonatal mortality rate এটাও সেম জাস্ট এজ গ্রুপটাই চেঞ্জ নাম্বার অফ ডেথ under neonate under 28 days in a year divided by total number of live birth into 1000 clear next under 5 mortality rate under 5 mortality rate under 5 mortality rate number of death under 5 years of age in a year divided by total number of live birth ঠিক আছে তো বার্থ রেট total number of birth during the year estimated median population into 100 death rate total number of death in the year into 100 na 1000 in the year into 1000 divided by estimated median population IMR NMR under 5 training সবগুলা ফর্মুলা সেম জাস্ট এজ গ্রুপটা ইনফ্যান্ট 1 ইয়ার নিউনেট 28 days under 5 years ঠিক আছে সবগুলা ফর্মুলা সেম শুধু এজ গ্রুপটা ডিফারেন্ট আছে ঠিক আছে আর বাকি সবগুলা এখানে সবগুলা 1000 এ করা হয় ঠিক আছে শুধুমাত্র 1 লাখে করা হয় এমএমআর ঠিক আছে এমএমআর আর যদি এমএমআর যদি 1000 এ করে তখন এটা ম্যাটারনাল মর্টালিটি কি রেট ঠিক আছে ম্যাটারনাল মর্টালিটি রেট যদি 1 লাখে করে এটা রেশিও ঠিক আছে যদি ম্যাটারনাল মর্টালিটি 1 লাখে করে রেশিও ঠিক আছে নেক্সট maternal mortality ratio maternal mortality ratio maternal mortality ratio number of maternal death number of live birth into 1 lakh ঠিক আছে আরেকটা আছে পেরিনেটাল মর্টালিটি রেট পেরিনেটাল কি একটা আছে অ্যান্টিনেটাল মানে ওইটাই প্রিনেটাল একটা আছে অ্যান্টিনেটাল একটা আছে ইন্টারনেটাল ডিউরিং ডেলিভারি টাইম আর একটা পোস্টনেটাল এই তিনটা জানি আর একটা পেরিনেটাল আছে পেরিনেটাল পিরিয়ড কি পেরিনেটাল পিরিয়ড কবে কোন এজটা পেরিনেটাল পিরিয়ড হ্যাঁ perinatal
perinatal mortality rate. Number of death 28 weeks to first week after delivery. First week after delivery by live birth. Number of live birth plus still birth into 1000. ঠিক আছে, এটা একটু অন্যরকম। পেরিনেটাল পিরিয়ড 28 week gestation to first 7 days after delivery। ঠিক আছে, 28 week থেকে ডেলিভারি ফার্স্ট উইক পেরিনেটাল পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে যদি কোনো ম্যাটারনাল ডেথ হয়, এটা কাউন্ট করা হয় এমএমআর এর আন্ডারে, কাউন্ট করা হয় না, এটা করা হয় পেরিনেটাল মর্টালিটি রেটের আন্ডারে কাউন্ট করা হয়, ডিভাইডেড বাই টোটাল লাইভ বার্থ। ঠিক আছে, একটা ইয়ারে টোটাল লাইভ বার্থ কত আর স্টিল বার্থ কত, ঠিক আছে, ইন্টু 1000। কোনটা? হ্যাঁ, 28 উইকস টোটাল প্রেগন্যান্সি পিরিয়ড 40 উইকস। 28 উইকস এর পরের থেকে টোটাল জেস্টেশনাল পিরিয়ড 40 উইকস এর মধ্যে 28 উইকস এর পরের থেকে যদি কোনো ম্যাটারনাল ডেথ হয়, হ্যাঁ, তিনটা পিরিয়ড থাকে, একটা অ্যান্টিনেটাল, একটা পেরিনেটাল, একটা ইন্টারনেটাল আর একটা পোস্টনেটাল। তো অ্যান্টিনেটাল কবে? অ্যান্টিনেটাল কনসিভ থেকে শুরু করে 28 উইকস অবধি অ্যান্টিনেটাল। ঠিক আছে, পেরিনেটাল 28 উইকস টু ফার্স্ট 7 days আফটার ডেলিভারি, ইন্টারনেটাল ডিউরিং ডেলিভারি, আর পোস্টনেটাল আপ টু 6 উইকস। এই তো এখানে ম্যাটারনাল, এটা ম্যাটারনাল মর্টালিটি রেশিও, এই রেশিও তো পুরাটা কাউন্ট করা হয়। যদি শুধু পেরিনেটাল কাউন্ট করা হয়, শুধু এই পিরিয়ডটা নেওয়া হয়, আর যখন এমএমআর কাউন্ট করা হয়, হোল পিরিয়ডটা নেওয়া হয়, একেবারে কনসেপ্ট থেকে শুরু করে পোস্ট নেটাল পর্যন্ত পুরা পিরিয়ডটা, মানে 6 উইকস পর্যন্ত পুরাটা কাউন্ট করা। হ্যাঁ, 6 পর্যন্ত পুরাটা কাউন্ট করা হয়, কারণ এটার সবচেয়ে মেইন রিজন থাকে পিপিএস হওয়ার, মানে হ্যামোরেজ হওয়ার চান্স থাকে, ইনফেকশন থাকে, হ্যামোরেজ থাকে। তো এটা ফুল পিরিয়ডটা কাউন্ট করা হয়, 0 থেকে আপ টু 6 উইকস পর্যন্ত পুরা পিরিয়ডটা কাউন্ট করা পোস্ট নেটাল। হ্যাঁ, অ্যান্টিনেটাল টু পোস্ট নেটাল। ঠিক আছে, এটার আনসার কি বলো? ইনফ্যান্ট মর্টালিটি রেট ইজ এক্সপ্রেসড ইন টার্ম অফ 100 রেট পার 1000 লাইভ বার্থ, রেট পার 1000 টোটাল বার্থ। কোনটা রাকেশ, আনসার কোনটা বলো? হ্যাঁ, কোনটা? কি লাইভ বার্থ না টোটাল বার্থ? শিওর? ঠিক আছে, আশা করি ফর্মুলাটা জানা থাকবে, মনে থাকবে এক্সামের জন্য। একটু ভালো করে ফর্মুলাটা দেখে নিও, ঠিক আছে? ছাপ্পা মুখস্থ না করে একটু বুঝে বুঝে পড়ো। একবারে যেমনি আছে এমনিতে মুখস্থ না করে বুঝে বুঝে পড়ো কোনটার মধ্যে কি লেখা আছে। ঠিক আছে, চলো নেক্সট বলো। The dilution of adrenaline used in neonatal resuscitation is 1:10, 1:10, 1:100, 1:1000, 1:10,000। বলো।
কোনটা বলো, এলিমিনেট করো, এলিমিনেট করো। এ, বি, সি, সি আর ডি এর মধ্যে কনফিউশন না, সি আর ডি এর মধ্যে কনফিউশন। আগে কনসেপ্ট বুঝো, আনসার পরে। অ্যাড্রিনালিন, সেম, এখানে কিছু আলাদা আছে? হ্যাঁ সেম তো না, অ্যাড্রিনালিন এপিনেফ্রিন অ্যাভেলেবেল 1 ml, 1 ml ভায়াল, 1 ml অ্যাম্পুল, ঠিক আছে। তো যেটা থাকে 1 ml এ থাকে, 1 ml ভায়াল থাকে, অ্যাম্পুল থাকে, যেটাই থাকে। ইউজ, ইউজ অ্যানাফিল্যাক্টিক শক, অ্যানাফিল্যাক্টিক রিয়াকশন, শক, কার্ডিয়াক অ্যারেস্ট, neonatal resuscitation, increase heart rate, increase BP, increase CHO metabolism, ঠিক আছে। তো অ্যাড্রিনালিন কেন ইউজ করি, ঠিক না? অ্যানাফিল্যাক্টিক রিয়াকশন, শক, কার্ডিয়াক অ্যারেস্ট, নিওনেটাল রিসাসিটেশন, ইনক্রিজ হার্ট রেট, বিপি, কার্বোহাইড্রেট মেটাবলিজম, ঠিক আছে। তো এই কেসগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। কিছু কেস আছে এগুলোর ক্ষেত্রে আমরা অ্যানাফিল্যাক্টিক টোটালি অ্যাভয়েড করতে হয়, ঠিক আছে। মানে কন্ট্রাইন্ডিকেশন অফ অ্যানাফিল্যাক্টিক রিয়াকশন, কন্ট্রাইন্ডিকেশন, 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 লিভার সিরোসিস, liver cirrhosis, chronic CKD, CKD, ঠিক আছে। এই কেসগুলোর ক্ষেত্রে আমরা টোটালি অ্যাড্রিনালিন এপিনেফ্রিন অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। ডোজ, অ্যাড্রিনালিন ডোজ, ডোজটা ভালো করে বুঝো কিভাবে করা হয়, ঠিক আছে। আচ্ছা, আমার কাছে অ্যাভেলেবেল কতটুকু আছে? 1 ml, ঠিক আছে। 1 ml ভাইল আছে, আবার 30 ml এরও ভাইল থাকা যায়, ঠিক আছে। এগুলো মাল্টি ডোজ থাকে, এগুলো সব বলে সিঙ্গেল ডোজ। 30 ml এর মাল্টি ডোজও থাকে। তো আমার কাছে 1 ml আছে, ঠিক আছে। তো 1 ml ইজ ইকুয়াল টু 1 mg, সেম 1 ml ইজ ইকুয়াল টু 1 mg, ঠিক আছে। তো এই যে কনসেন্ট্রেশনটা, এটা যে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনটা কত? 1:1000। এই কনসেন্ট্রেশনে এই রেশিওতে এটা থাকে, ঠিক আছে। 1 ml ইজ ইকুয়াল টু 1 mg, 1 mg ইজ ইকুয়াল টু 1 ml, সেম উপরে নিচে, নিচে উপরে সেম, কনসেন্ট্রেশন 1000 থাকে, ঠিক আছে। তো 1 ml 10 ml ইজ ইকুয়াল টু 1 mg, ঠিক আছে। 10 ml ইজ ইকুয়াল টু 1 mg, দ্যাট মিনস এটা ইন্ডিকেট করে 0.1 mg ইজ ইকুয়াল টু 1 ml। এটা ক্লিয়ার? মানে আমার কাছে যদি 1 mg যদি ভায়াল থাকে, তো 1 mg ইজ ইকুয়াল টু 1 ml, 1 ml ইজ ইকুয়াল টু 1 mg। আবার আমার কাছে যদি
1 mg মেডিসিনটা থাকে, হ্যাঁ 10 ml এ আমার এটা প্রিপেয়ার করতে লাগে, ঠিক আছে। কারণ এই যে কনসেন্ট্রেশনটা 1:1000 কনসেন্ট্রেশনটা আমি যে এখানে পারপাস লিখলাম, সব পারপাসে এটা ইউজ করা যায় না, ঠিক আছে। মানে দেখতে গেলে এটা বলা হয় র ম্যাটেরিয়াল, ঠিক আছে, র কনসেন্ট্রেশন। এটার মধ্যে আহ, জল মিশাই না আমরা, তো এটার মধ্যে যেটা রটা, ঠিক আছে, তো এটার মধ্যে যেটা আছে এটা, বাট এখানে আমার প্রিপেয়ার করতে হয়, সলিউশনটা প্রিপেয়ার করতে হয়, মানে এটা 10 ml 1 mg ইজ ইকুয়াল টু 10 ml 10 ml ইজ ইকুয়াল টু 1 mg, ঠিক আছে। তো 0.1 ml mg ইজ ইকুয়াল টু 1 ml, তাহলে 1 ml এ আমি যদি আগের কম্পোজিশনে দেখি, আগের কনসেন্ট্রেশনে দেখি, ওইখানে 1 ml ইজ ইকুয়াল টু 1 mg, বাট এখানে 1 ml ইজ ইকুয়াল টু 0.1 mg। কেন? এখানে ডাইলিউট করতে লাগে 10। তো এটা কিভাবে প্রিপেয়ার করা হয়? প্রিপেয়ার 1 ml অ্যাড্রিনালিন আর 9 ml 0.9% নর্মাল স্যালাইন, ঠিক আছে। তো একটা সিরিঞ্জে ঠিক আছে, একটা সিরিঞ্জে তুমি ধরো এটা একটা সিরিঞ্জ, ঠিক আছে। এই সিরিঞ্জের মধ্যে তুমি 1 ml, হ্যাঁ 1 ml কি অ্যাড্রিনালিন, ঠিক আছে, আর 9 ml NS, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত হলো? 1 আর 9 10 ml, 10 ml হলো তো? কোনো ডাউট আছে? এখানে 10 ml তো, তো 10 ml এর মধ্যে তো 9 ml NS থাকে, এটা তো আমার অ্যাড্রিনালিন না, বাট এটা যখন আমি প্রিপেয়ার করি এটা ইন্ডিকেট করে 10 ml ইজ ইকুয়াল টু 1 ml ইজ ইকুয়াল টু 0.1 mg অ্যাড্রিনালিন। আমার 1 ml মেডিসিন কতটুকু আছে? 0.1 mg, এটাই তো। আর বাকিটা তো পুরাটাই জল থাকে, এনএস থাকে তো। বাট এটার মধ্যে এই কনসেন্ট্রেশনে 1:1000 কনসেন্ট্রেশনে আমার যতটুকু মানে 1 ml ইজ ইকুয়াল টু 1 mg, মানে যতটুকু কনসেন্ট্রেশন থাকে, যে 1:1000 কনসেন্ট্রেশন, এটা পুরাটার মধ্যে ইন্ডিকেট করে সেম ভ্যালু ইন্ডিকেট করে। বাট এটার মধ্যে সেম ভ্যালু ইন্ডিকেট করে না এই কারণে এখানের মধ্যে 9 ml এ পুরাটা এনএস থাকে, ঠিক আছে। তাহলে এটার কনসেন্ট্রেশনটা কি? 1:10,000, ঠিক আছে। 1:10,000 1:10,000 আমরা ইউজ করি কার্ডিয়াক অ্যারেস্ট, ঠিক আছে। কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্টের জন্য আমরা 1:10,000 এর রেশিও কনসেন্ট্রেশন আমরা ইউজ করি। বাট অ্যানাফাইলেকটিক শকের ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যানাফাইলেক্সিস, ঠিক আছে। অ্যানাফাইলেক্সিস কেসের ক্ষেত্রে আমরা ইউজ করি কোনটা? এটা ইউজ করি, ঠিক আছে। এটা ডিপেন্ড করে এজ গ্রুপ অনুসারে, এটা ডিপেন্ড করে। যেমন আমরা কিছুদিন আগে যেটা বললাম AEF বললাম, AEF এর মধ্যে আমরা কতটুকু ইউজ করতাম? কোন রেশিওতে? 1:1000 রেশিওতে আমরা ইউজ করতাম, ঠিক আছে। বাট আমরা যখন কার্ডিয়াক পেশেন্ট, এটা ইউজ করে কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি 1:10,000। বাট আমরা অ্যানাফাইলেক্সিস ম্যাক্সিমাম কেসে আমরা ইউজ করি 1:1000, ঠিক আছে। স্পেসিফিক কেসের ক্ষেত্রে, কার্ডিয়াক কেসের ক্ষেত্রে আমরা ইউজ করি 1:10,000। 1:10,000 মিনস 1 mg is equal to 10 ml, 10 ml is equal to 1 mg। দ্যাট মিনস পার ml এ এই যে 100 ml আমার টোটাল যে সলিউশনটা, পার ml এ আমার কতটুকু মেডিসিন থাকে? 0.1 mg, ঠিক আছে। আর এটার মধ্যে ইকুয়াল থাকে 1 ml is equal to 1 mg।
বলো এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন? এই দুটা জিনিস বুঝো, মুখস্থ করে লাভ নেই, মুখস্থ করবে কিছুদিন থাকবে এরপর আবার ডিলিট। তো যদি তোমার এমন কোনো কেস আছে, কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্ট আছে, তুমি কিভাবে সলিউশন নেবে? এমন একটা 10 ml এর সিরিঞ্জ নিয়ে 1 ml অ্যাড্রিনালিন নিয়ে বাকি 9 ml এনএস, বাস ওইটাই কনসেন্ট্রেশন 1:10,000 কনসেন্ট্রেশন। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, ওইটা ওইটা অলরেডি এটা প্রিপেয়ার করা থাকে, এটার মধ্যে কিছু করতে লাগে, এটা যতটুকু অ্যাম্পুল আছে পুরোটা নিয়ে নাও, ওইটাই সেম, এটা অলরেডি প্রিপেয়ার করা থাকে, বাট এটা তোমার প্রিপেয়ার করতে লাগে। ঠিক আছে, এখানের ক্ষেত্রে ডোজটা অ্যাডাল্টের চিলড্রেনের ডোজটা আলাদা আলাদা। ঠিক আছে, মনে আছে এইএফআই এর ডোজটা কত? ডোজ অ্যাডাল্ট ডোজ অ্যাবাভ 18 ইয়ার্স 0.5 ml, 0.5 ml 0.5 mg সেম, কারণ এখানে ml mg সেম। ঠিক আছে, তো এখানে অ্যাডাল্ট ডোজটা কত থাকে? অ্যাডাল্ট ডোজ থাকে 0.5 mg, এটাই 0.5 ml সেম। 0.5 ml। ঠিক আছে, চিলড্রেন ডোজ চাইল্ড 0.3 mg, এটাই 0.3 ml সেম। ঠিক আছে, 0 to 1 ইয়ার কত থাকে? 0 to 1 ইয়ার থাকে 0.05 ml, 0.05 mg আর ml সেম জিনিস। ঠিক আছে, এটা 0 to 1 ইয়ার। 1 to 6 ইয়ার কত থাকে? 0.1 ml। 0 to 1 ইয়ার 0.05 ml। 0 to 1 year 0.05 ml, 1 to 6 year 0.1 ml, 6 to 12 year 0.2 ml, 12 to 18 year 0.3 ml। ঠিক আছে, আর অ্যাডাল্ট মানে অ্যাবাভ 18 ইয়ার 0.5 ml। ঠিক আছে, ঠিক আছে, এই ডোজটা ইউজ করা হয় 1:1000 কনসেন্ট্রেশন ইউজ করা হয়। ঠিক আছে, অ্যানাফাইল্যাক্সিস রিঅ্যাকশন ঠিক আছে, বোঝা গেল? অ্যানাফাইল্যাক্সিস ম্যাক্সিমাম কেসের মধ্যে আমরা ইউজ করি এই কনসেন্ট্রেশনটা। ঠিক আছে, ক্লিয়ার? HDO, NSU, SSU ঠিক আছে। রাকেশ তো আইস স্পেশালিস্ট। অফকোর্স আইস স্পেশালিস্ট আগে আছে অপরটা HDO। আর বাকিরা করে পোস্টিং করে না? আমার এসএসসি তো 6 মান্থ পরে কার্ডিওলজি ইন্টারেস্টিং। কার্ডিওভাস্কুলার সিস্টেম ইন্টারেস্টিং টপিক। তুমি তো এখন কিছু জানো না? আচ্ছা, আগে আছে এখন আগে এলএসি হতে পারতো না, এখন পারি। আরে এখন পড়া বাচ্চা নিয়ে যাবে না, ঠিক আছে, ওটা কাজ হবে। বাচ্চার নাম দিয়ে তুমি পড়ো, তোমার তাহলে বড় কাজ হবে। তুমি গেছো প্রথম? চলো, তো কারেক্ট आंसर डी।
এই যে এত কিছু পড়ানো হয়, পড়াটা যাতে কাজে লাগে, ঠিক আছে, পড়াটা যাতে তোমাদের লাইফে কাজে লাগে, ঠিক আছে, এটা যাতে তোমাদের লাইফের একটা যাতে স্টেপ হয়, ঠিক আছে, যাতে উপর দিয়ে যাওয়ার একটা স্টেপ হয়, এমন না যে শুধু ক্লাস করা আছে করে এমন না, ঠিক আছে। Etiology definition: the causes of a disease, the process of disease development, the stage of disease progression, the treatment of a disease. কোনটা? আচ্ছা, একটা আছে কজেস, একটা আছে ইটিওলজি, একটা আছে সেম না কিছু আলাদা আছে? কজেস, ইটিওলজি, রিস্ক ফ্যাক্টর। কিছু ডিফারেন্স আছে? ঠিক আছে, তো কজেস যেমন কোন একটা ডিজিজ, এইডস, ঠিক আছে, এইডস কি একটা ডিজিজ? তো কজেস কি? এইচআইভি, ঠিক আছে, এইচআইভি কিন্তু ইটিওলজি না, রিস্ক ফ্যাক্টর না। তো ইটিওলজি আর দেখতে গেলে দুটোটা কাছাকাছি, বাট এরপরও কিছু আলাদা আছে, ঠিক আছে। ইটিওলজিতে মানে আমি যদি 1 2 3 বলি, ঠিক আছে, 1 কি স্টার্টিং টপ, তো 1 মিন্স কজেসটা, ঠিক আছে, তো 2 মিন্স ইটিওলজি, 3 মিন্স রিস্ক ফ্যাক্টর। তো এটা মিন্স একদম স্পেসিফিক কোন একটা ডিজিজের, যেমন যদি টিবি হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, বা সেকেন্ডার কোনো কজ নাই, ঠিক আছে। তো 1 মিন্স 1, হ্যাঁ, তো এটাই কজেস। আর ইটিওলজি রিস্ক ফ্যাক্টর অনেকটাই কাছাকাছি। এটার মধ্যে ইন্ডেক্স কি থাকে, যেমন এইচআইভির জন্য কি থাকে, রিস্ক ফ্যাক্টর কি থাকে, ব্লাড ট্রান্সফিউশন, ইনফেক্টেড ব্লাড ট্রান্সফিউশন, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, হ্যাঁ, আইভি ড্রাগ অ্যাবিউজার্স, ঠিক আছে। তো এগুলা থাকে, ঠিক আছে। তো স্পেসিফিক কিছু থাকে না, স্পেসিফিক যখন আসে তখন কজেস, আর যখন মাল্টিফ্যাক্টর ইনভলভ থাকে তখন এটা রিস্ক ফ্যাক্টর বা ইটিওলজিতে ধরা যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আনসারটা বলো? সি কেন? দ্য স্টেজ অফ ডিজিজ প্রোগ্রেশন, এটার মধ্যে ইটিওলজির কি রিলেশন? ডিজিজ প্রোগ্রেশনের সঙ্গে ইটিওলজি কি? ইটিওলজি জাস্ট রিজন থাকে, রিস্ক ফ্যাক্টর থাকে, তো এটার সঙ্গে রিস্ক ফ্যাক্টর কি ডিজিজ প্রোগ্রেস করে? কোনটা? ট্রিটমেন্ট তো না, দ্য প্রসেস অফ ডিজিজ ডেভেলপমেন্ট, তো সেইমই তো। The cause of a disease. আমাদের ইনফরমেশন বুকলেট, রিলেটেড ইনফরমেশন, প্র্যাকটিস টেস্ট সঙ্গে এমসিকিউ সিরিজ সবগুলা অ্যাপের মধ্যে অ্যাভেলেবল আছে। তো যাদের দরকার ফোন করে তোমাদের ডিটেইলস কি কিভাবে নিতে হয় জেনে নিতে পারো। What are was disease except scabies, trachoma, typhoid, conjunctivitis? What are was disease, what are related disease? দুইটা আলাদা আলাদা টার্ম। এটা what are was disease, এটা what are related, এটাই what are born।
due to bacteria, virus, protozoa, ingested through protozoa, ingested contaminated food and water. ঠিক আছে, একটা ওয়াটার ওয়াশ ডিজিজ, হ্যাঁ, আর একটা ওয়াটার রিলেটেড ডিজিজ। ওয়াটার ওয়াশ ডিজিজ কি? ডিউ টু unhygiene, lack of clean water, lack of clean water, ঠিক আছে, একটা ওয়াটার রিলেটেড ডিজিজ, হ্যাঁ, আর একটা ওয়াটার ওয়াশ ডিজিজ। ওয়াশ কি? যখন আমরা ক্লিন করি, আমরা যখন হাইজিন মেনটেন করি, বাথিং, ওয়াশিং, হ্যাঁ, তো তুমি যদি ইনফেক্টেড ওয়াটার থেকে, সাপোজ দেখা যায় যে ভিলেজ এরিয়ার মধ্যে বা রিমোট এরিয়ার মধ্যে যেখানে ফ্যাসিলিটি কম থাকে, ক্লিন ওয়াটার ফ্যাসিলিটি কম থাকে, ওখানে কি ওরা কুয়ার জল ইউজ করে, ঠিক আছে, বা পুকুরের জল ইউজ করে, বা নদীর জল ইউজ করে। তো আলটিমেটলি জলটা কি ইনফেক্টেড থাকে, মাইক্রো অর্গানিজম থাকে, ভাইরাস ব্যাকটেরিয়া থাকে। তো একটা ওয়াটার ওয়াশ ডিজিজ, আমরা যদি ওই জলটা ইউজ করি, ঠিক আছে, ওয়াশিং বাথিং পারপাসে যদি ইউজ করি, তখন স্কিন ডিজিজ, হ্যাঁ, মানে জলটা যে জায়গার মধ্যে টাচ হয়, স্কিনের মধ্যে টাচ হয়, স্কিন ডিজিজ হয়। চোখে যদি টাচ হয়, কনজাংটিভাইটিস, ট্রাকোমা হয়, ঠিক আছে। তো একটা ওয়াটার ওয়াশ, ঠিক আছে, আর একটা ওয়াটার রিলেটেড, ওই সেই ওয়াটারটাই যদি আমরা আবার মানে খাওয়ার হিসাবে ব্যবহার করি, তখন এটা কলেরা, হেপাটাইটিস, ডায়রিয়া, ঠিক আছে, টাইফয়েড, এগুলো হয়। একটা আমরা ইউজ করি, আর একটা আমরা খাওয়ার পারপাসে ইউজ করি, ঠিক আছে, কন্টামিনেটেড ফুড এন্ড ওয়াটার। হ্যাঁ, তো কি কি? কলেরা, হেপাটাইটিস, ডায়রিয়া এন্ড টাইফয়েড। ওয়াটার ওয়াশ ডিজিজ অল এক্সেপ্ট কোনটা? এটা ওয়াটার ওয়াশ ডিজিজ, এটা ওয়াটার ওয়াশ ডিজিজ, এটা ওয়াটার ওয়াশ ডিজিজ, এটা ওয়াটার রিলেটেড ডিজিজ। ক্লিয়ার? ওয়াটার ওয়াশ, ওয়াটার রিলেটেড, দুইটা আলাদা আলাদা। Herd immunity provides protection to only vaccinated individuals, only infected individual, entire community including non-vaccinated person, only healthcare worker.
কোনটা? ঠিক আছে, এনসিডি, ডিএম, ডিএম, এইচডিএন, স্ট্রোক, ঠিক আছে, ক্যান্সার, এগুলো প্রোটেক্ট করে না, শুধু কমিউনিকেবল ডিজিজ প্রোটেক্ট করে। ঠিক আছে, কোনো একটা এরিয়ার মধ্যে যদি কোনো একটা ডিজিজ যদি আউটব্রেক হয়, তখন যদি হেলদি পার্সনে থাকে ওই লোকটাও প্রোটেকশন পায়। ঠিক আছে, কারণ এটা যখন স্প্রেড হয়, এটা একটা কমিউনিটি ইমিউনিটি, যখন কমিউনিটির মধ্যে স্প্রেড হয়, যারা নন ভ্যাকসিনেটেড থাকে বা যারা নন এফেক্টেড পার্সন থাকে, এরাও প্রোটেকশন পায়। ঠিক আছে, এটাই হিয়ার ইমিউনিটি। ঠিক আছে, এন্টায়ার কমিউনিটি ইনক্লুডিং নন ভ্যাকসিনেটেড পার্সন। যে জিনিসগুলো খাতায় রাখছো, ঠিক আছে, ভালো, হাতের কাছে থাকলে নোট করতে সুবিধা, বাট জিনিসগুলো বুঝে বুঝে করো। ঠিক আছে, জাস্ট খাতা ভরা মানে ফিল করে লাভ নেই, তাই না? খাতা কলেজে স্কুলে অনেক খাতা, ঠিক আছে, এগুলো কোনো পাত্তাই নেই। তো এটা যাতে ট্রাই করো যাতে ব্রেনের মধ্যে ফিক্স হয়। ঠিক আছে, এটা তোমার কাজে লাগবে, খাতায় লেগে কোনো কাজ লাগবে না। ঠিক আছে, টেম্পোরারির জন্য, ঠিক আছে, তোমার স্যাটিসফ্যাকশন যে আমি অ্যাডমিশন নিলাম, কোচিং এলাম, কিছু তো লিখলাম। হ্যাঁ, স্যাটিসফ্যাকশনের জন্য খাতা লেখা আর কি, না খাতা লেখা লাভ নেই। যারা দেখবে কলেজে মানে স্কুলে যারা লাস্টে বসে, লাস্ট বেঞ্চ, ওরাই লাইফে অনেকটা সামনের দিকে যায়। আর যারা খুব অ্যালার্ট থাকে, টাইম টু টাইম অ্যাসাইনমেন্ট লেখা, সবকিছু স্টাডি কমপ্লিট করা, হোমওয়ার্ক, টিচারের সামনে খুব ভালো সামনে বসা, এরাই পিছনের দিকে যায়। কারণ কি, ওই যেটাই করে এটা খুব মানে ফোর্সফুলি করে। ঠিক আছে, মানে তখন একটা জোশ থাকে, তখন একটা এনার্জি থাকে, ফোর্সফুলি করে। ঠিক আছে, তো পড়াশোনা ফোর্সফুলি হয় না। ঠিক আছে, পড়াশোনা মন থেকে আসতে লাগে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তোমার জিনিসটা মন থেকে তুমি অ্যাকসেপ্ট করো, ততক্ষণ পর্যন্ত পড়াশোনা হয় না। ঠিক আছে, স্কুলে বেশিরভাগ সময় মা বাবা ফোর্স করতো পড়াশোনার জন্য, তো যতটুকু ফোর্স করে অতটুকু, হ্যাঁ ছেলে 98% আছে, হ্যাঁ ঠিক আছে, আর যে 70% পায় ঠিক না, হ্যাঁ ঠিক, যে 70% পায় 60% পায়, হে পারফেক্ট। ঠিক আছে, এ যা কিছু পড়ে এ নিজে বুঝে শুনে পড়ে, এ মন থেকে পড়াশোনা করে। ঠিক আছে, স্যাটিসফাই, এটাই পারফেক্ট নাম্বার। 90% পেয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, তুমি যদি ইউটিলাইজ না করো, তুমি যদি জিনিস না বুঝে শিখো, 90% কোনো লাভ নেই। থিওরি মুখস্থ করে পড়ো, মুখস্থ দিতে কোনো লাভ আছে? হ্যাঁ, মুখস্থ করে কোনো লাভ নেই, বুঝে পড়ো, ওইটাই বেস্ট। ঠিক আছে, ওইটা থেকে তুমি কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কারণ এই যে স্টাডি গুলা, যতগুলা কন্টেন্ট পড়াগুলো কোনো না কোনো জায়গায় লাইফে কোনো না কোনো জায়গায় কাজে লাগে। তো তুমি যদি মুখস্থ করে নাম্বার, যদি এই পরিমাণ নাম্বার আনো, কোনো লাভ নেই। যদি তুমি বুঝে বুঝে করো, এটা তুমি ইউটিলাইজ করতে পারবে নেক্সট টাইম। ঠিক আছে, তো এটাই ইম্পর্টেন্ট। মানে হাই স্কোর, সবাই হাই স্কোর দেখলে সবাই খুশি হয় না, এখানে খুশি হওয়ার কিছু নেই। ঠিক আছে, এক্সামের মধ্যে হাই স্কোর করাটা ভালো, বাট তোমার
লাইফে যদি তুমি চিন্তা করো যে হাই স্কোর দিয়ে কোনো লাভ নেই, আলটিমেটলি তোমার লাইফে কোনো কিছু করতে গেলে তোমার জিনিসটা বুঝতে লাগবে। যতক্ষণ না তুমি জিনিসটা না বুঝো ততক্ষণ তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, গাড়ি চালানো থিওরিটিক্যাল শিখে কয়জন, সব তো প্র্যাকটিক্যাল শিখে না। তো তোমার থিওরি শিখে যেটা কিভাবে গাড়ি ড্রাইভ করতে লাগে তুমি কোচিং মানে ক্লাস নিয়ে এটা যদি তুমি স্কোর করো কোনো লাভ আছে? এটা তোমার প্র্যাকটিক্যাল লাইফে কোনো লাভ আছে? তুমি ড্রাইভিং স্কুলে ভর্তি হলে গাড়ি শেখার জন্য পরীক্ষা নিলো 100 এর মধ্যে 90 পেলে, এই নাম্বারের কোনো ভ্যালু আছে? নাই। তো তখন তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে নামো ততক্ষণ পর্যন্ত তোমার এই স্কোরে কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এরকম স্কুল কলেজেরও প্রতিদিন। কলেজে অনেকে খুব ভালো স্কোর করেছো, ঠিক আছে, গুড, বাট ওই স্কোরটা এই এখন প্র্যাকটিক্যাল লাইফে কোনো এটার সঙ্গে কানেকশন নেই। ঠিক আছে, চলো নেক্সট। As compared to cow's milk, human milk has more protein, less carbohydrate, more iron, less vitamins. Exclusive boyfriend, না breast feeding, exclusive breast feeding কতদিন? up to 6 months, but continue up to 2 years, ঠিক আছে, continue up to 2 years। তো breast feeding को continue up to 2 years পর্যন্ত করা হয়। আর complementary feeding after 6 months। এখানে কিভাবে স্টার্ট করা হয়? প্রথমে সেমি সলিড, দেন সলিড। ঠিক আছে, এটাই উইনিং, অন্নপ্রাশন বলে না সেটাই। ঠিক আছে, তো ব্রেস্ট মিল্ক আর কাউস মিল্কের মধ্যে কি ডিফারেন্স? তো ব্রেস্ট মিল্কের মধ্যে কি থাকে? লেস প্রোটিন বাট মোর কার্বোহাইড্রেট এন্ড আয়রন। আর কাউস মিল্কে মোর প্রোটিন, লেস কার্বোহাইড্রেট এন্ড লেস আয়রন। ঠিক আছে, আর মিল্কের মধ্যে সবচেয়ে হাই থাকে ক্যালসিয়াম। ঠিক আছে, এখানে আনসার কোনটা? as compared to cow's milk, human milk has more iron, less vitamin, more iron. Human milk, more iron, less CHO, no, more protein, no, less. ঠিক আছে, ব্রেস্ট মিল্ক কি কি থাকে? ফার্স্ট মিল্ক কি? কোলেস্ট্রল, secreted up to 4 days, 3 to 4 days. Transitional milk up to 7 days, 7 to 10 days. Mature milk up to 2 years. আর ব্রেস্ট মিল্ক হাই থাকে 6 to 7 months, 6 to 7 months ব্রেস্ট মিল্ক হাই থাকে।
কোলেস্ট্রামের মধ্যে কি থাকে, ইমিউনোগ্লোবুলিন এ থাকে, ঠিক আছে, ইয়েলো থিক কালার থাকে। আর এটার মধ্যে কি থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ঠিক আছে, হাই প্রোটিন লেস ফ্যাট। ম্যাচিওর মিল্কে হাই ফ্যাট লেস প্রোটিন, ঠিক আছে। ট্রানজিশন মিল্ক, ম্যাচিওর মিল্ক কি থাকে, একটা থাকে ফোর মিল্ক আর একটা থাকে হাইন্ড মিল্ক। ফোর মিল্ক যেটা থাকে এটা থাকে থিন মিল্ক, আর যেটা হাইন্ড মিল্ক এটা থাকে থিক মিল্ক। মেবি হাঙ্গার মিট করে ফোর মিল্ক, ট্রাস্ট মিট করে ফোর মিল্ক, আর হাইন্ড মিল্ক মিট করে হাঙ্গার, ঠিক আছে। এটাও এক্সাম কোশ্চেন ছিল। ব্রেস্ট মিল্ক ভালো করে পড়া, হ্যাঁ ব্রেস্ট মিল্ক দিয়ে কোশ্চেন থাকে, প্রতিবারে কোশ্চেন থাকে। ব্রেস্ট মিল্ক, গুড অ্যাটাচমেন্ট সাইন, ব্রেস্ট মিল্ক টাইপ, ফোর মিল্ক, হাইন্ড মিল্ক, কোনটার মধ্যে লেস ফ্যাট, মোর কার্বোহাইড্রেট, এগুলো ভালো করে পড়ো। তোমাদের ক্লাস দেওয়া আছে, এর মধ্যে ক্লাস দেওয়া আছে, প্লাস কন্টেন্টের মধ্যেও আছে এটা। আচ্ছা, এটা স্পেশালি আমার কনসেপ্ট যে প্রিপারেশন, মানে আমি সবসময় ট্রাই করি ইনোভেটিভ ওয়েতে, ঠিক আছে, সবসময় ট্রাই করি ইনোভেটিভ ওয়েতে। শুধু বই পড়লে যে সিলেকশন না, শুধু ক্লাস করলে যে সিলেকশন তাও না। তো সিলেকশন এটা মাল্টি লেভেলে সিলেকশন হতে লাগে, ঠিক আছে। ফ্লাইট যখন উপরে ওঠে, ঠিক আছে, ফ্লাইট উপরে ওঠার আগে ফ্লাইটের অনেকগুলা চেকলিস্ট মেনটেন করা হয়, ঠিক আছে। শুধু একটা চেকলিস্ট দিয়ে মেনটেন করে কিন্তু ফ্লাই করে না, ঠিক আছে। অনেকগুলা স্টেপে চেকলিস্ট মেনটেন করে সেম জিনিসই ক্রস চেক করা হয়, ঠিক আছে। সেম জিনিস মাল্টি লেভেলে চেকলিস্ট ফিল আপ করা হয়, ঠিক আছে। কেন? যাতে কোনো ইনসিডেন্ট না হয়, ঠিক আছে। সেম তোমাদের এক্সামটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, এক্সামের মধ্যে যাতে কোনো ইনসিডেন্ট না হয়, যাতে কোনো কারণে সিলেকশন না হয়, ঠিক আছে। এটাই আমার সবচেয়ে বেশি টেনশন থাকে, যে স্টুডেন্ট যাতে ফার্স্ট অ্যাটেম্পটে যাতে সিলেক্ট হয়, ঠিক আছে, 100% যাতে ফার্স্ট অ্যাটেম্পটে সিলেক্ট হয়, এটা টার্গেট। ওই টার্গেট ফুলফিল করার জন্য এটা আমার স্পেশাল কনসেপ্ট, যে প্রিপারেশন, ঠিক আছে। প্রিপারেশন শুধু আমার শুধু থিওরি কলেজে প্রিপারেশন না, আমার শুধু এমসিকিউ ক্লাস কলেজে প্রিপারেশন তাও না, আমার শুধু এক্সাম নিলে তাও না, ঠিক আছে। প্রিপারেশন যাতে অনেকগুলা স্টেজে হয়, ঠিক আছে। যখনই কোনো একটা জিনিস যখন লঞ্চ করা হয়, ঠিক আছে, যে কোনো জিনিস, ধরো একটা গাড়ি যখন লঞ্চ করা হয় তখন এটা অনেকগুলা টেস্ট করা হয়, ঠিক আছে। একটা ভ্যাকসিন যখন মার্কেটে লঞ্চ করা হয়, ভ্যাকসিনগুলোর অনেকগুলা সেন্সিটিভিটি টেস্ট করা হয়, ঠিক আছে। এটা ডিরেক্টলি মানুষের মধ্যে ইনজেক্ট করে না কিন্তু, না। তো এটা আগে গিনিপিগের মধ্যে করে অনেকগুলা টেস্টের পরে তারপর এটা আলটিমেটলি ফাইনাল স্টেপে, ফাইনাল স্টেজে লঞ্চ করা হয়, ঠিক আছে। তো তোমাদের ফাইনাল স্টেজ কি? এক্সাম, ঠিক আছে। তোমাদের এক্সামের আগেও সেম মাল্টি লেভেল প্রিপারেশন, ঠিক আছে। মাল্টি লেভেল প্রিপারেশনে তোমাদের কোনো একটা জায়গায় যদি একটু কিছু ডিস্টার্ব হয়, যদি প্রিপারেশন ভালো না হয়, আরেকটা স্টেজে এটা কভার করা যায়, ঠিক আছে। তো এই জন্য আমি মানে ক্লাসের মধ্যে বলি যে বুকলেট কি, যদি তোমাদের বুকলেটটা তখনই যখন আমার টাইম শর্ট থাকে, যখন আমার এক্সামের জন্য খুব লিমিটেড টাইম, তখন আমার বুকলেটটা। বাট যদি আমার কাছে অ্যাভেলেবল টাইম থাকে, অ্যাভেলেবল টাইমের মধ্যে, তখন আমার এই মাল্টি স্টেজ, ঠিক আছে, মাল্টি স্টেজে কোনো একটা স্টেজে যদি আমার একটু যদি স্টাডি যদি কম হয়, অসুবিধা নেই, আমার নেক্সট স্টেজে এটা আমার রিকভার করা যায়, নেক্সট স্টেজে আবার এটা করা যায়। তো এই জন্য এই টোটাল 7 লেভেল অফ প্রিপারেশন। বেসিক, যেমন তোমাদের বেসিক অলরেডি কমপ্লিট, যারা তোমাদের আগে থেকে ক্লাস করছো, বেসিক জিনিসটা পুরোটাই কমপ্লিট। বেসিক জিনিসের মধ্যে আমরা সবগুলা সাবজেক্ট ডিটেলস আমরা দেখলাম, যে কোন সাবজেক্টে কি, জাস্ট বেসিক। হ্যাঁ, যখন আমরা কোনো জায়গায় যাই একটা ওভারভিউ নিই, ঠিক আছে। বেসিক জিনিসটা একটা ওভারভিউ, যে আমার সিলেবাস কি আছে, কি কি টপিক আছে, কি কি পড়া দরকার, কি কি পড়া দরকার নাই। অনেকে আমাকে মেসেজ করে যে স্যার মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর কন্টেন্ট আছে না, এটার কোনো মানে আছে? এই কনসেপ্টটার কোনো মানে আছে? মেডিকেল সার্জিক্যাল নার্সিং সিরিজের মধ্যে কই আছে? আছে কোনো জায়গায়? নাই তো। নার্সিং হোমের মধ্যে কোনো জায়গায় মেডিকেল সার্জিক্যাল আছে? তো যদি মানে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বর্ডার না থাকতো, যে যেদিকে সে দিকে যেত না, তাই না? রাস্তায় যদি
ইন্ডিকেটর না থাকতো, তো যেদিকেও সেদিকে তো এক্সটেন্ড হতো না। তো তোমাদের সিলেবাস কেন? সিলেবাসটা তো একটা ম্যাপ, সিলেবাসটা তো তোমার একটা গাইড, তোমার কোন ডিরেকশনে যাওয়া দরকার, কোন ডিরেকশনে না যাওয়া দরকার, এটাই তো না। তো এখানে মেডিকেল সার্জিক্যালের কোনো কনসেপ্ট আছে না। তো আননেসেসারি কেন স্টুডেন্টের মেডিকেল সার্জিক্যাল বা এদিক সেদিক বই পড়ে কেন? কোনো রিজন আছে? নাই কোনো রিজন। এগুলো হচ্ছে গিয়ে মানে ওভার কনফিডেন্ট, ঠিক আছে? এগুলো করে কোনো সিলেকশন নেওয়া যায় না, ঠিক আছে? এই জন্যই তোমরা কোচিং এ এলে, এই জন্য তোমরা ক্লাসে এলে। ক্লাস কি? একটা গাইড, একটা প্রপার গাইডেন্স, একটা প্রপার গাইডেন্স। যদি তোমাকে আমি বলি এই বোর্ডটার মধ্যে একটা স্ট্রেট লাইন করো, ঠিক আছে? করো, করা যাবে না? কেন না? তোমার এখানে একটা গাইড দরকার। তোমার যদি এখানে একটা স্কেল থাকতো, তুমি একটা স্ট্রেট লাইন করতে পারতে, ঠিক আছে? তো স্কেলটা কি? তোমার গাইড হিসেবে কাজ করে, একটা গাইড হিসেবে কাজ করে। তুমি যখন কোনো জায়গায় প্রথম যাবে, তুমি কি সবকিছু চেনো? তো তোমার একটা গাইডের দরকার। গাইড কি? তোমার গাইডের কাজ কি? তোমার প্রপার ডিরেকশনে নিয়ে যাওয়া, এটাই তো না? তো তুমি একটা, যদি তুমি একটা মার করতে তুমি পারবে না, কারণ কি? আমরা একটা গাইড দরকার। সেম ক্লাস কি? একটা গাইডেন্স, তোমার একটা প্রপার গাইডেন্স, কোন দিকে যাওয়া দরকার, কোন দিকে না যাওয়া দরকার, এটাই তো, আর তো কিছু না। তোমরা সবকিছু জানো, তোমরা সবকিছু পড়ো, সবকিছু সাবজেক্ট তোমাদের নলেজ আছে, বাট এটা প্রপার গাইডেন্স, তোমার কোন জিনিসটা পড়া দরকার, কোন জিনিসটা বাদ দেওয়া দরকার, ঠিক আছে? কি করতে হয় এটা সবাই জানে, বাট কি না করতে হয় এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য তো ক্লাস। তো এটাই তোমাদের বেসিক কনসেপ্ট, এখানে টোটাল ওভারভিউটা। তারপরে ইন ডেপথে অ্যাডভান্স স্টেজে কি আমরা এক্সাম প্র্যাকটিস টেস্ট, যা যা আমি এখানে পড়লাম সাবজেক্ট ওয়াইজ, এখানে প্র্যাকটিস টেস্ট টোটাল 10টা সেট, 100 টাকার কোশ্চেন। তারপরে 2020 সিরিজ, স্পেশাল যে এক্সামের যে টপিকগুলো। তারপরে এমসিকিউ সেশন, তোমাদের এখন এমসিকিউ সেশন চলছে, অলরেডি 20টা সেশন কমপ্লিট, ঠিক আছে? অলরেডি 20টা সেশন কমপ্লিট, আরো সেশন আছে, অলরেডি 20 এমসিকিউ সেশন কমপ্লিট, ঠিক আছে? তো প্রথম সেশনে সম্ভবত আমরা 300 কোশ্চেন ডিসকাস করেছিলাম, পরবর্তী সেশনে আমরা 100 কোশ্চেন ডিসকাস করলাম। প্রতিটা কোশ্চেনে 10 করে কত হয়? 3000, 10 করে 1000। তো আলটিমেটলি 4 to 5000 কোশ্চেন, ঠিক আছে? মানে ভাবা যায় আমাদের 20টা ক্লাসে 4 to 5000, তার থেকেও বেশি, ঠিক না? তো তোমরা যদি মানে অনেকে বলে কি বুকলেট দেওয়ার জন্য, না বুকলেট ঠিক আছে, বুকলেটটা এক্সাম আগে, অনেকে বলে যে স্টাডি মেটেরিয়াল দেওয়ার জন্য। তো ভাই স্টাডি মেটেরিয়াল দেওয়াটা বড় ব্যাপার না, একটা প্রপার ডিরেকশন নিয়ে যাওয়াটা বড় ব্যাপার, ঠিক আছে? ত্রিপুরা ম্যাক্সিমাম স্টুডেন্টের কনসেপ্ট এটাই থাকে যে আমি যদি বই পড়ি আমি মনে বেশি শিখবো, আমি মনে বেশি জানবো। রং কনসেপ্ট, ঠিক আছে? যে বুঝে তার সঙ্গে চলো, যে সিচুয়েশন ফেস করে তার সঙ্গে চলো, সব সময় মানে মোচট করে শিখতে লাগে না, দেখেও শেখা যায়, ঠিক আছে? দেখেও শেখা যায়, ঠিক আছে? একজন রাস্তা দিয়ে যায়, ওকে দেখেও শেখা যায়। মানে তুমি শিখতে গেলে যে মানে অ্যাক্সিডেন্ট হতে হবে, ইনসিডেন্ট হতে হবে, কোনো কিছু হতে হবে তারপর শিখবে, এরকম না। যারা স্মার্ট তারা সবসময় ফলো করে, ঠিক আছে? ওই জিনিসটা ভুল করতে পারে না। এই যে এতগুলা কোশ্চেন তোমাদের এই 20টা সেশনে, 20টা সেশনে কমপ্লিট, ঠিক আছে? বা তার থেকেও বেশি। তো আমি যদি তোমাদেরকে 5000 বুকলেট দিতাম, আর ফোন করে যখন বলে যে স্যার কয়টা কোশ্চেন হবে, আমি যদি বলতাম 5000, ও একবারে ফোন রেখে একবার আউট, ঠিক আছে? কারণ কি এই 5000 কোশ্চেন শেখাটা মানে অতটা ইজি না, ঠিক আছে? আমি যদি বলি যে অ্যাড্রিনালিনের ডোজ 1 ml is equal to 1 mg, আবার 10 ml is equal to 1 mg, কেন? মুখস্থ করতো আলটিমেটলি। তো এই যে মানে এতগুলো কোশ্চেন উইথ রেশনাল, ঠিক আছে, যেটা তোমাদের মানে লাইফ টাইম কাজ লাগবে, এই জন্য এই যে লাইফ এমসিকিউ সেশন, হ্যাঁ, প্রতিটা স্টেজে অনেক কিছু খাটনি করতে লাগে, অনেক কিছু টাইম লাগে। আমার যেখানে টাইম ম্যাক্সিমাম টাইম লাগে, এখানে তোমাদের মিনিমাম টাইম, কারণ কেন? আমি সবকিছু রেডি করে তোমাদের দিই, ঠিক আছে? সামনে নিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয়, এক্সামের টাইমে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্টের এই কনসেপ্টটাই ক্লিয়ার না যে কিভাবে প্রিপারেশন করতে লাগে, একটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কোন লেভেলে হওয়া উচিত, একটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কোন স্টেজে করলে পরে আমার সিলেকশন হয়, এই কনসেপ্টটাই ক্লিয়ার না, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট, যদি 100 স্টুডেন্ট ধরি আমি,
99% স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার না, ওরা ভাবে বই পড়লে সিলেকশন হয়, রং কনসেপ্ট। এগুলো আগের কনসেপ্ট, মুখস্থ করলে সিলেকশন হয়, বড় বড় মোটা মোটা নীল লাল কালারের বই নিয়ে পড়লে সিলেকশন হয় না। সিলেকশন তখনই হয় যখন তোমার পুরা লজিক ক্লিয়ার থাকে, পুরা রেশনাল ওয়াইজ কোশ্চেন তুমি সলভ করো, ঠিক আছে। এই জন্য তোমাদের লাইভ সেশন নিয়ে এত ডিসকাশন, এতগুলা ক্লাস লাইভ সেশন কেন? আমি তো বেসিক কনসেপ্টে এতগুলা ক্লাস করাইনি, কারণ মেইন ইম্পর্টেন্ট আমার এক্সামের মধ্যে এমসিকিউ, ঠিক আছে। লেভেল 6 এ তোমাদের একটা বুকলেট দেওয়া হবে। যারা আগে সবগুলা কমপ্লিট, এই বুকলেটটা পড়তে বেশি টাইম লাগবে না, কারণ এটার মধ্যে শর্ট সামারি, ঠিক আছে। আমরা যখন কোনো স্টোরি পড়তাম স্কুলে, একটা সামারি থাকতো, ঠিক আছে না, আবার একটা কনক্লুশন থাকতো। তো কনক্লুশনের মধ্যে কি ফার্স্ট টু লাস্ট পুরো একটা সামারাইজ করা থাকে, স্টোরিটা সামারাইজ করা থাকে। তো এখানেও সেম, আমার এক্সামের টাইমে এত কিছু পড়া সম্ভব না, বাট আমি যখন এই বুকলেটটা পড়বো, বুকলেটটা থেকে আমার ইজিলি পুরা জিনিসগুলো কি কি ছিল এই জন্য পুরা রিকল হবে, ঠিক আছে। তো এটা একটা বেস্ট, সঙ্গে এটার সঙ্গে টেস্ট সিরিজও থাকবে, ঠিক আছে। লাস্ট স্টেজে তোমাদের টেকনিক্যাল সেশন, যেটা আমরা ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি হিসাবে আমরা এটা স্টাডি করব। টেকনিক্যাল সেশন, ঠিক আছে। টেকনিক্যাল সেশন, এখানে আমরা কোনো কিছু স্টাডি করবো না, এটা পুরোটা এক্সামের টেকনিক, ঠিক আছে। অনেকগুলো টেকনিক আছে এক্সামে, শুধু স্টাডি করলে হয় না, শুধু এমসিকিউ সলভ বুকলেট করলে হয় না, ঠিক আছে। টেকনিক, ঠিক আছে। টেকনিক তখন আসে যখন তোমার এক্সপেরিয়েন্স হবে, ঠিক আছে। তো এখানে আমরা টেকনিকগুলো শিখবো, ঠিক আছে। এক্সামে কিভাবে কোশ্চেন অ্যাটেন্ড করতে লাগে, কিভাবে কোন কোশ্চেন কতটা কোশ্চেন অ্যাটেন্ড করলে পরে আমার সিলেকশন হয়, এই জিনিসগুলো আমরা এখানে শিখবো, ঠিক আছে। তো এত কিছু, এই যে 7 লেভেল, এখানে জাস্ট একটা স্লাইড, বাট এটার ভিতরে কি আছে যারা তোমরা ক্লাসে আসো তোমরাই জানো, ঠিক আছে না। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু অতটা ইজি কনসেপ্ট না। এটা যদি ফুল কনসেপ্ট যদি ফলো করো, তোমাদের সিলেকশন 100%, ঠিক আছে। এখান থেকে কেউ সরাতে পারবে না তোমাদের সিলেকশন, কনফার্ম তোমাদের সিলেকশন, এই যদি পুরো টেকনিক ফলো করো, ঠিক আছে। টেকনিক ফলো করাটা কোনো বিশাল বড় কিছু না, বাট তোমাদের সিস্টেমটা ফলো করতে লাগবে। এই জন্য আমি সবসময় সিস্টেমেটিক্যালি ফলো করি। তোমাদের প্রথম থেকে একটা সিস্টেম অনেকে ক্লাসে ভর্তি হয়ে যে এমসিকিউ সেশন থাকে না কেন, কোনো কোশ্চেন আনসার থাকে না কেন, শুধু থিওরি কেন। তো এই জন্য আমি বলি যে একটু ধৈর্য ধরো, ঠিক আছে। সিস্টেমটা বুঝতে ট্রাই করো, ঠিক আছে। যখনই তুমি একটা সিস্টেমেটিক্যালি ফলো করবে, তখন তার রেজাল্টটা একটা এফেক্টিভ রেজাল্ট হয়, ঠিক আছে। আর সিস্টেম যদি ফলো না করো, নিজের খুশি মতো যদি স্টাডি করো, তাহলে কিন্তু ওই বারবার ধাক্কা খেতে লাগবে, ঠিক আছে। তখন ধাক্কা খেয়ে অন্যরা শিখবে, বাট তুমি শিখবে না, ঠিক আছে। তো ধাক্কা খাওয়ার আগে জিনিসগুলো বুঝো, ঠিক আছে, যাতে ধাক্কা না খেতে লাগে, ঠিক আছে। আমার এত বছরের এক্সপিরিয়েন্স, প্রায় 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আমার এই লাইনে, 9 to 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, কোন লাইনে গেলে পরে সিলেকশন ইজি হয়, কোন লাইনে সহজ হয়, কোন লাইনে কোন সিস্টেম ফলো করলে পরে সবচেয়ে বেস্ট হয়। এই জিনিসগুলা তোমাদের যাতে না করতে লাগে, ঠিক আছে। এই জন্য আগের থেকে তোমাদের অ্যালার্ট করে দিই যে তোমরা এই ডিরেকশনে যাও, এই ডিরেকশনে যেও না, এই ডিরেকশনে যাও, তাহলে তোমাদের একটা বেস্ট রেজাল্ট আসবে, ঠিক আছে। এই জন্য আমি বলছি কি, এত কিছু তোমাদের ব্রেন ইউজ করার দরকার নেই, জাস্ট যেটা ফলো করতে বলি এটাই জাস্ট ফলো করো, ঠিক আছে। আননেসেসারি এদিক সেদিক ঘুরে কোনো লাভ নেই। ইউটিউবের মধ্যে 10টা চ্যানেল দেখে লাভ নেই, তোমার যেটা পছন্দ ওইটা দেখো, ঠিক আছে। আমি কোনো স্টুডেন্টকে ফোর্স করি না যে এটাই দেখো এটা দেখো, ঠিক আছে। তোমার যেখান থেকে ভালো লাগে দেখো, বাট তুমি একটার মধ্যে ফিক্স থাকো। সব জায়গায় ভালো পড়ায়, সব টিচারে ভালো পড়ায়, সবাই বেস্ট করে, ঠিক আছে। বাট তুমি সবসময় যেখানে কনসেপচুয়াল, লজিক্যাল, রেশনাল ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস থাকে ওইটাই ফলো করো, যেখান থেকে সেখান থেকে ফলো করো, বাট ওইখান থেকে ফলো করো, ঠিক আছে। তো এটা তোমাদের প্রিপারেশনের একটা রোড ম্যাপ, একটা ব্লু প্রিন্ট। তো এটা লক্ষ্য রাখবে। শুধু এক্সাম না, এক্সামে সিলেকশন একটা ছোট জিনিস, ঠিক আছে। এরকম লাইফে অনেকগুলো স্টেজ আসবে, প্রতিটা স্টেজে সবসময় লাইফে সিস্টেম ফলো করো, ঠিক আছে। সিস্টেম যদি একবার ব্রেক করো, তো এটা কিন্তু অন্য ডিরেকশনে যায়, ঠিক আছে। সিস্টেম যাতে ব্রেক না করে। Waste water from kitchen is called
রিফিউজ, গার্বেজ, সুলেজ, সিওয়েজ। কোনটা বলো? কোনটা বলো? রিফিউজ আর গার্বেজ এই দুইটাই সলিড ওয়েস্ট, ঠিক আছে। সুলেজ কি ওয়েস্ট ফ্রম কিচেন, বাথরুম, sewage means human excreta. Human excreta. Yes. Correct answer কোনটা? সলিড। ঠিক আছে, সবসময় নলেজ গেইন করো, সবসময় যেখানে যাও শুধু নলেজ গেইন করো, শুধু নলেজ। কিছু জানো না জানো এটা সামনে যাও বোঝাতে লাগবে না, তোমার নলেজে তোমার আইডেন্টিটি, ঠিক আছে। অনেকে তো আবার আমার কন্টেন্ট মানে নিয়ে উপরে ট্যাগ ট্যাগ সরিয়ে আবার নিজের নাম দিয়ে মার্কেটে সেল করে, লাভ কি? নলেজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। কপি পেস্ট করে কোনো লাভ নেই। কপি আমিও করি বাট মডিফাই করি, সেম টু সেম আমি কপি করি না, ঠিক আছে। ঠিক আছে, তুমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে ফলো করো এটাও তো একটা কপি না, তুমি যদি স্বামী বিবেকানন্দ ফলো করো এটাও তো একটা কপি, বাট কপি করো, মডিফাই করো, তারপরে অ্যাপ্লাই করো। কপি পেস্ট এগুলো কি অনেকে আছে এমন, লাভ নেই, ঠিক আছে। এগুলো টেম্পোরারি। Which is the correct schedule of anti-rabies vaccine? Anti-rabies vaccine. কোনটা বলো? 14 to the Rabies. Lysca virus. Rhabdovirus. Hydrophobia, also known as hydrophobia. Hydrophobia. जो क्या? Severe laryngospasm. Due to severe laryngospasm affect central nervous system. Negligence is found in rabies. Yes, sir. তো রেবিসের মধ্যে ট্রিটমেন্ট ক্যাটাগরিটা ডিপেন্ড করে ক্যাটাগরির উপরে, ঠিক আছে। ক্যাটাগরি 1 এ কি থাকে, কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। ক্যাটাগরি 2 তে কি থাকে, মাইনর স্কেজ থাকে। ক্যাটাগরি 3 থাকে মেজর স্কেজ, ওজিং অফ ব্লাড। ক্যাটাগরি 3 তে আমরা কি দিই, অ্যান্টি রেবিস ভ্যাকসিন প্লাস অ্যান্টি রেবিস ইমিউনোগ্লোবুলিন, ঠিক আছে। এটা ক্যাটাগরি 3। আর ক্যাটাগরি 2 তে anti-rabies vaccine, ঠিক আছে। anti-rabies vaccine, তো anti-rabies vaccine এ আমরা কি দিই,
রেমিসপেক্সিন দিই, একটা আইডি দিই ইন্টারনাল আর একটা ইন্টারমাসকুলার, ঠিক আছে। তো আইডি আমরা কিভাবে দিই, আইডি 0.2 ml বোথ আর্মে আমরা দিই, কিভাবে দিই আমরা 0 3 7 28, ঠিক আছে। আর ইন্টারমাসকুলারে কিভাবে দিই আমরা IM 0 3 7 14 28, ঠিক আছে। ক্লিয়ার? Internal 4 dose. হ্যাঁ না ফোন এখানে 0.2 ml করে দিই আমরা, 0.2 ml ইন্টারনাল, ঠিক আছে, বোথ আর্মে দিই, ঠিক আছে। বোথ আর্মে দিলে 0.4 ml দেয় মানে per day তো 1 dose. না, পার ডেসে 2 ডোজ। মানে যখন আসে একটা ভিজিটে, যেটা ভিজিটে 2টা ডোজ, ঠিক আছে। আর এখানে দিয়ে আমরা 0.5 ml দিই, ঠিক আছে। এখানে দিই টোটাল 0.4 ml, ঠিক আছে। এখানে একটা চেইনও যদি ব্রেক করো পুরো সাইকেলটা নষ্ট হয়, ঠিক আছে। 100% মেটালিটি রেট, ঠিক আছে। একটা থাকে স্ট্রিট ড্রপ যেটা খুবই ডেঞ্জারাস, আর একটা থাকে মিক্স অর ফিক্স যেটার মধ্যে ভিরুলেন্স 10% থাকে, মানে ভ্যাকসিন ডিপেন্ড থাকে। আর যেটা ডেঞ্জার যেটা এটা স্ট্রিট ড্রপ IM 0.5. 0.5 ml, এটা 0.5 ml করে দেয়, আর এটা 0.2 ml ইচ আর্ম। Okay, internal মানে শক্তি দিতে হবে। হ্যাঁ সবগুলো আইএম, তাহলে সবগুলো আইএম। বুঝা গেল? কারেক্ট আনসার কোনটা? বি, ঠিক আছে। CO তো বলেছে। Which is the correct schedule of intravenous vaccine? Most common কোনটা? IM, হ্যাঁ প্রায়োরিটি, সবসময় প্রায়োরিটি। হ্যাঁ এটা থাকুক না, এটা কি মোস্ট কমন, এটা আমার কয়জনে দেয়, সব তো IM এ দেয় না, ঠিক না? এদিকে কনফিউজ নাই। তোমাদের জন্য যখন আমি কন্টেন্ট প্রিপেয়ার করি ওই কোশ্চেনগুলাই সিলেক্ট করি যে কোশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য থাকবে, ঠিক আছে। বাট তুমি যখন স্টাডি করবে শুরু থেকে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো কোশ্চেনে পড়ো, সবগুলো কোশ্চেন দরকার হয় না, এটা ডিপেন্ড করে এক্সামের জন্য কোন কোশ্চেন। আজকে যদি এটা যদি আলাদা এক্সাম হতো, আজকে যদি নর্সের এক্সাম হতো, প্যাটার্ন টোটালি আলাদা থাকতো, তখন এই সিঙ্গেল কোশ্চেন থাকতো না, তখন 4-5 লাইনের কোশ্চেন থাকতো, ঠিক আছে। তো এই জন্য সিলেকশনও একটা ইম্পর্টেন্ট, যতগুলো কোশ্চেন সিলেক্ট করি তোমাদের এক্সামের উপর ফোকাস করে কোশ্চেনগুলো সিলেক্ট করি। এরপরে যখন নর্সেটে বেশি শুরু হবে এমন কোনো কোশ্চেনই থাকবে না, সবগুলো মানে 3-4 লাইনের কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো যখনই তোমাদের জন্য আমি কোনো কিছু ট্রাই করি, এফোর্ট দিই, এটা আমার ফুল 100% এফোর্ট থাকে, এমন না যে করার আছে করি না, তাহলে আমি এমসিকিউ সেশন এতগুলো সেশন নিতাম না, ঠিক না। আমার কোর্স তো অনেক আগেই শেষ, ঠিক না, সিলেবাস তো অনেক আগেই শেষ, এই 7 লেভেল প্রিপেয়ার করার কোনো দরকার ছিল না, ঠিক আছে। তো যখন তোমাদের জন্য আমি স্টুডেন্টের জন্য আমি এফোর্ট দিই, ফুল 100% ম্যাক্সিমাম টাইম আমি স্টুডেন্টের জন্য স্পেন্ড করি, ঠিক আছে। যেখানে আমার টাইম রাখি না, স্টুডেন্টের টাইমটা আমার টাইম। তো এই জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নাও, সিলেকশন 100% হবে। তোমাদের যেমন মা বাবা যেমন তোমাদের জন্য সব সময় ভালো কিছু ট্রাই করে, ভালো কিছু চায়, ওরা তোমার ট্রু ফ্রেন্ড, ঠিক আছে না। ওদের মানে ওদের ভালো পাওয়া ভালোবাসার মধ্যে কিন্তু কোনো কিছু মানে তুমি তোমার থেকে কোনো কিছু পাবে এটা কিন্তু ওরা আশা করে না, ঠিক না। তো একজন টিচারও সেম, স্টুডেন্টের সবসময় যাতে বেটার হয়, স্টুডেন্টের যাতে সবসময় ভালো কিছু হয় এটার জন্য সবসময় ট্রাই করে। আমি সবসময় তোমাদের জন্য ট্রাই করি যাতে 100% তোমাদের সিলেকশন হয়, ঠিক আছে। এখানের মধ্যে কোনো কিছু মেজারমেন্ট থাকে না যে আমার ক্লাসের টাইম এতটুকু, আমার কোর্স এতটুকু, এরপরে আর শেষ, এমন কোনো কিছু মেজারমেন্ট থাকে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট কোশ্চেন তো নাই, ইনফরমেশন। তোমাদের ইনফরমেশন মক টেস্ট এটা এই সপ্তাহে হবে, তারপরও আমি এখনো কনফার্ম কিছু বলছি না, ডেটটা আমি কিছু কনফার্ম বলছি না। ফর্ম ফিল আপ করো, ডিটেলস তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটা কোর্সের ইনফরমেশন।
আমাদের এমসিকিউ সিরিজ কন্টিনিউ থাকবে। এমসিকিউ সিরিজ সবগুলো 360 অ্যাপে থাকবে, ঠিক আছে? তোমাদের এক্সামের আগে আমি ইউটিউবে আবার আসছি, এক্সামের আগে কিছু স্পেশাল ম্যারাথন ক্লাস হবে, ঠিক আছে? লং টাইমের কিছু ক্লাস হবে, সবগুলো এমসিকিউ সিরিজ থাকবে। তো এগুলো ঠিক এক্সামের আগে হবে, এর মাঝেও ইউটিউবে আসবো। এমসিকিউ সিরিজ কন্টিনিউ থাকবে, বাট সবগুলো সিরিজ 360 অ্যাপে থাকবে, ঠিক আছে? অ্যাপ ডাউনলোড করো, ডিটেইলস ইনফরমেশনের জন্য ফোন করতে পারো। জুলাই থেকে নার্সিং অফিসারের যেটা গভর্নমেন্টের আন্ডারে ওটা শুরু হবে, ওটার জন্য ফোন করে ডিটেইলস ইনফরমেশন নিতে পারো, ঠিক আছে? ক্লাস এত, থ্যাংক ইউ।